বিশ্বকে বদলাতে দুর্দান্ত আইডিয়া আছে বাংলাদেশের কাছে বললেন প্রধান উপদেষ্টা। উপার্জন ও মানুষের কল্যাণে বিনিয়োগের আহ্বান। Today it makes me very happy. You can gather together and talk about creating that world. It's not just business in a limited idea, which is good, but you can have another. নির্বাচন সহ নানা ইস্যুতে 16 এপ্রিল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবে বিএনপি। গাজায় গণহত্যা বন্ধে জাতিসংঘে প্রস্তাব পাশের দাবি। মুজিববর্ষ পালন এবং শেখ মুজিবের মুরাল ভাস্কর্য নির্মাণ 4000 কোটি টাকা অপচয়। হাসিনা সহ অন্যদের বিরুদ্ধে অনুসন্ধানে দুদক। রংপুরে আবু সাইদ হত্যায় 26 জনের সংশ্লিষ্ট প্রমাণ পেয়েছে প্রসিকিউশন। 2 মাসের মধ্যে তদন্ত শেষের নির্দেশ ট্রাইব্যুনালের। এবার পহেলা বৈশাখ উদযাপনে ব্যাপক আয়োজন। শোভাযাত্রায় থাকবে 28টি জনগোষ্ঠী, ফিলিস্তিনিদের জন্য বিশেষ উপস্থাপনা। এবছর 17.5 লাখ টন ধান ও চাল কিনবে সরকার। কেজিতে বেড়েছে 4 টাকা। 24 এপ্রিল থেকে 31 আগস্ট পর্যন্ত চলবে সংগ্রহ। এবং এবার মার্কিন পণ্যে পাল্টা 84% শুল্ক আরোপ করল চীন। বিশ্ব বাণিজ্য অস্থিরতায় শেয়ার বাজারে আবারও বড় পতন। সংবাদ সন্ধ্যা দেখছিলেন। সংবাদ শিরোনাম, সঙ্গে আছে আমি জেসিকা বেদিন। এবারে বিস্তারিত সংবাদ। অর্থ উপার্জনের খুশির সঙ্গে সঙ্গে মানুষের জন্য কিছু করতে চাইলে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, বিশ্বকে পাল্টে দেওয়ার মতো দুর্দান্ত কিছু আইডিয়া বাংলাদেশের আছে। শূন্য বেকারত্ব, শূন্য দারিদ্রতা, শূন্য কার্বন নিঃসরণ বিশ্বের কোনো সরকার নয়, তা ব্যবসার মাধ্যমেই সম্ভব বলে জানান ডক্টর ইউনূস। বাংলাদেশে বিনিয়োগ শুধু এ দেশের জন্যই নয়, তা বিশ্বের জন্য হতে পারে বলে মনে করেন তিনি। সাইফুল রিপনের প্রতিবেদন। বুধবার বাংলাদেশ বিজনেস সামিটের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে 4 ক্যাটাগরিতে 4টি প্রতিষ্ঠান ফ্যাব্রিক লাগবে, ওয়ালটন, বিকাশ ও স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের হাতে পুরস্কার তুলে দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেই সঙ্গে বাংলাদেশে বিনিয়োগে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে কোরিয়ান শিল্প প্রতিষ্ঠান ইয়াংওয়ানের প্রতিষ্ঠাতা কিহাক সাংয়ের হাতে সম্মানসূচক নাগরিকত্ব তুলে দেন তিনি। স্বাধীনতা লাভের পর চরম দারিদ্রতার মধ্য দিয়ে যাত্রা শুরু করা দেশে ৭৪-এর দুর্ভিক্ষে ব্যাপক প্রাণহানি ঘটলেও ২০২৫ সাল পর্যন্ত এই স্বল্প সময়ের বাস্তবতা তুলে ধরতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন প্রধান উপদেষ্টা। জানান, এদেশে করা কোনো বিনিয়োগ বৈশ্বিক পর্যায়ে ছড়িয়ে পড়তে পারে তার সবচেয়ে বড় উদাহরণ গ্রামীণ আমেরিকা। তাই এমন দুর্দান্ত আইডিয়ার জন্য বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান তিনি। Business in Bangladesh is not only for Bangladesh, that's the point. It could be for the whole world. Whoever thought that microcredit which started in a tiny little village now would be a prime business in the United States, Grameen America. Grameen America became annually about $2 billion a year. In the next 4 years, it will be $5 billion a year. It's growing very fast. নতুন বিশ্ব গড়ার লক্ষ্যে যে যাত্রা শুরু হয়েছে তাতে সবাইকে অংশ নেওয়ার আহ্বানও জানান প্রধান উপদেষ্টা। This ground is very fertile. You put a little bit of seed, it becomes global. I wish I could tell all the stories that happened in Bangladesh, but I get very tempted, but they're all here. Talk to them, find out. And we welcome you to join us with that mission, creating a new world for the whole world. নতুন প্রজন্মের বাংলাদেশ গড়তে তৃতীয় প্রজন্মের তরুণরা যে কাজ করছে সেখানে নারীর অংশগ্রহণ বাড়ানোর তাগিদও দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। We have to talk third generation a little bigger, boys and girls. Somehow in entrepreneurship in the past, women left out. We have some, but very few. But women are as creative, as entrepreneurial as anybody else. সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা।
আগামী 16 এপ্রিল বিএনপির সঙ্গে সাক্ষাৎ করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এর আগে বিভ্রান্তি নিরসনে ডিসেম্বরের মধ্যে পূর্ণাঙ্গ নির্বাচনী রোডম্যাপ জানতে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতে বিএনপি সময় চাইবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আর অবিলম্বে জাতিসংঘে বিল এনে ইসরায়েলি গণহত্যা বন্ধ করার উদ্যোগ নেওয়ার আহ্বান জানান বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরিয়ানী। নিয়াজ মোর্শেদের প্রতিবেদন। জাতীয় প্রেস ক্লাবের সামনে বুধবার সকালে ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করে জাতীয়তাবাদী ওলামা দল। এতে অংশ নিয়ে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী বলেন, ঐক্যবদ্ধভাবে ফ্যাসিস্ট হাসিনাকে তাড়ানো হয়েছে, একইভাবে বিশ্বজুড়ে প্রতিরোধ করে ইসরায়েলি গণহত্যা বন্ধ করতে হবে। জাতিসংঘ, বিশ্ব বিবেক, মুসলিম উম্মাহ, পশ্চিমা পরাশক্তি এবং গণতান্ত্রিক দেশসমূহ সবাই মিলে এক বাক্যে একযোগে প্রতিবাদকে আরো কড়া করতে হবে এবং ইসরায়েলকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। এদিকে রাজধানীর গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বলেন, নির্বাচন নিয়ে বিভিন্ন মহলে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। ডিসেম্বরের মধ্যে সুনির্দিষ্ট রোডম্যাপ জানতে প্রধান উপদেষ্টার সাক্ষাতের জন্য সময় চাইবে বিএনপি। মাননীয় প্রধান উপদেষ্টার কাছে সুনির্দিষ্টভাবে আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য ডিসেম্বরের আগে একটা রোডম্যাপ অবশ্যই আমরা চাইব, যাতে উনি ক্লিয়ারলি জাতির সামনে যথাযথ প্রক্রিয়ায় উপস্থাপন করেন, যাতে জাতির মধ্যে যে একটা অনিশ্চিত অস্থিরতা ভাব আছে এবং রাজনীতির মধ্যে একটা স্থিতিশীলতা আসে। ঐক্যমত্য কমিশনের প্রস্তাব আর সংবিধানের ধর্মনিরপেক্ষতা রাখা বা না রাখা নিয়ে প্রশ্নের জবাবে তিনি জানান, মূলনীতিতে পঞ্চদশ সংশোধনীর পূর্বাবস্থা পুনর্বহাল চায় বিএনপি। ধর্মনিরপেক্ষতা নিয়ে ভুল ব্যাখ্যা দেওয়ার অভিযোগ করেন সালাউদ্দিন আহমেদ। বহুত্ববাদ সহ আর অন্যান্য বিষয়গুলোর সাথে আমরা একমত নই এবং রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে আর সংবিধানের মূলনীতি হিসেবে আমরা একমত নই। এরপর আমাদের মন্তব্য দিয়েছি, সেই মন্তব্যটা আর কেউ এখানে উল্লেখ করে না। মন্তব্যটা হচ্ছে আমরা সংবিধানের প্রস্তাবনার অংশে আমরা সংবিধানের প্রস্তাবনার কি চাই সেটা উল্লেখ করেছি, যে পঞ্চদশ সংশোধনী পূর্ববর্তী অবস্থা বহাল চাই। এছাড়া জাতীয় সাংবিধানিক পরিষদ বা এনসিসির মাধ্যমে জরুরি অবস্থা জারির বিধানসহ রাষ্ট্র পরিচালনার নানা ক্ষেত্রে অনির্বাচিত ব্যক্তিদের হাতে ক্ষমতা দেওয়ার প্রস্তাবকে বিএনপি সমর্থন করে না বলেও জানান দলটির অন্যতম এ নীতি নির্ধারক। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। জাতীয় ঐক্যমতের ভিত্তিতে অন্তর্বর্তী সরকারকে জাতীয় সরকারি রূপ দেওয়ার দাবি তুলেছে গণ অধিকার পরিষদ। দুপুরে জাতীয় ঐক্যমত কমিশনে এসে সংস্কার কমিশনের সুপারিশের বিষয়ে নিজেদের মতামত তুলে ধরে দলটি। এর আগে নিজেদের মতামত জানায় বিকল্পধারা বাংলাদেশ। সংস্কার কমিশনগুলোর প্রায় সবগুলি প্রস্তাবেই একমত জানায় দলটি। সেই সঙ্গে পৌরসভার কাউন্সিলর ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্বাচন প্রত্যক্ষ ভোটে চায় বিকল্পধারা। আর গণ অধিকার পরিষদের প্রস্তাব অধ্যাদেশের মাধ্যমে সংস্কার করে সেই আলোকে নির্বাচন পরিচালনা করতে হবে। আর জাতীয় নির্বাচনে অংশ নিতে 25 বছরের পরিবর্তে বয়স 23 বছর করার সুপারিশও করে দলটি। জাতীয় ঐক্যমতের ভিত্তিতে অন্তর্বর্তীকালীন সরকারকে জাতীয় সরকারের রূপদান করতে হবে এবং এই সংবিধানকে একটি সামাজিক চুক্তি হিসেবে গ্রহণ করে অধ্যাদেশের মাধ্যমে কার্যকরী করতে হবে এবং এই সংবিধানের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হবে। আদালতের নির্দেশে নতুন আরেকটি দলকে নিবন্ধন সনদ দিয়েছে নির্বাচন কমিশন। বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি বিএমজেপি নামে দলটির জন্য প্রতীক বরাদ্দ করা হয়েছে রকেট। বুধবার দুপুরে নির্বাচন কমিশন সচিবালয়ে বিএমজেপির প্রেসিডেন্ট সুকৃতি মণ্ডলের কাছে নিবন্ধন সনদ তুলে দেন ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ। এর আগে 2018 সালে নিবন্ধন পেতে আবেদন করেছিল দলটি। রাষ্ট্রীয় কোষাগার থেকে 4,000 কোটি টাকা ব্যয় করে মুজিববর্ষ পালন এবং শেখ মুজিবের 10,000-এরও বেশি মুরাল ও ভাস্কর্য নির্মাণ করে অর্থ অপচয় ও ক্ষতি সাধনের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা সহ অন্যদের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন দুদক।
এই বিষয়ে 7 সদস্যের অনুসন্ধান কমিটি করা হয়েছে বলে জানিয়েছেন দুদক মহাপরিচালক আক্তার হোসেন। আরও জানাচ্ছেন এনআই নাহিদ। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা সহ অন্যদের বিরুদ্ধে রাষ্ট্রীয় কোষাগার থেকে 4,000 কোটি টাকা ব্যয়ে মুজিব বর্ষ পালন ও শেখ মুজিবের 10,000-এর বেশি মোরাল নির্মাণের অভিযোগে 7 সদস্যের কমিটি গঠন করেছে দুদক। বুধবার দুপুরে দুর্নীতি দমন কমিশন দুদকের প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে একথা জানান দুদক মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন। বলেন, অনুসন্ধান চলমান আছে, প্রমাণ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। মুজিব বর্ষ পালন এবং শেখ মুজিবের 10,000-এর বেশি মুরাল ও ভাস্কর্য নির্মাণ করে অর্থ অপচয় ও ক্ষতি সাধনের অভিযোগ সংক্রান্ত একটি অভিযোগ অনুসন্ধান চলমান রয়েছে। চাঁপাইনবাবগঞ্জ 3 আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল উদুদ ও তার স্ত্রী মর্জিনা উদুদ দম্পতির 33টি ব্যাংক অ্যাকাউন্টে 172 কোটি টাকার বেশি সন্দেহজনক লেনদেন প্রমাণ হয় এবং জ্ঞাত আয় বহির্ভূত 7 কোটি 54 লাখ টাকা লেনদেনের অভিযোগে মামলা করা হয়েছে বলে জানান দুদক মহাপরিচালক। 7 কোটি 54 লক্ষ টাকারও বেশি মূল্যের অস্বাভাবিক এবং সন্দেহজনক লেনদেন করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এদিন দুপুরে দুদকের প্রধান কার্যালয়ে আসেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম এবং দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। এ সময় দুদক চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করেন তারা। জানান, অতি গোপনীয় কিছু অভিযোগ লিখিতভাবে জানাতে দুদকে এসেছেন। এই দুদককে ব্যবহার করেই কিন্তু অনেককে সাম্রাজ্য তৈরি করতে সহযোগিতা করা হয়েছে, একদম কালো টাকার। আবার অনেক ভালো মানুষকে এটার মধ্যে দিয়ে বছরের পর বছর ধরে ভোগান্তিতে রাখা হয়েছে, অস্বস্তিতে রাখা হয়েছে। তো সেই জায়গা থেকে আমরা চাই দুদকের মতো ফাংশন করুক। এদিকে দুদকের পক্ষ থেকে জানানো হয়েছে, কক্সবাজার 2 আসনের সাবেক সংসদ সদস্য আশেকুল্লাহ রফিক ও তার স্ত্রী শাহেদা নাসরিনকে দেশ থেকে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা। জুলাই আগস্ট গণ আন্দোলনে রংপুরের শহীদ আবু সাইদ হত্যার ঘটনায় 26 জনের বিরুদ্ধে অপরাধের প্রাথমিক প্রমাণ পেয়েছে প্রসিকিউশন। মামলার তদন্ত শেষ করতে আরও 2 মাস সময় নিয়েছে ট্রাইব্যুনাল। সাবরিনা মজুমদারের রিপোর্ট। রংপুরে আবু সাইদ প্রথম প্রাণ হারান জুলাই আগস্ট গণ আন্দোলনে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনের সড়কে 2 হাত প্রসারিত করে দাঁড়িয়ে যান তিনি। সেখানেই তাকে গুলি করে পুলিশ। লুটিয়ে পড়েন সড়কে। এই ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনাকে প্রধান আসামি করে মামলা করা হয়। আদালতের নির্দেশনা অনুযায়ী বুধবার সকালে অভিযুক্ত সাবেক এএসআই আমির হোসেন, তাজহট থানার কনস্টেবল সুজন চন্দ্র রায়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরীফুল ইসলাম ও বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান চৌধুরীকে হাজির করা হয়। শুনানিতে প্রসিকিউশন জানায় 26 জনের বিরুদ্ধে অপরাধের প্রাথমিক প্রমাণ মিলেছে। তদন্ত শেষ করতে আরও কিছু সময় প্রয়োজন। পরে আরও 2 মাস সময় দেন ট্রাইব্যুনাল। 15/6 পরবর্তী দিন ধার্য হয়েছে। 26 জনের বিরুদ্ধে প্রাথমিকভাবে এখন পর্যন্ত আমরা অভিযোগ পেয়েছি। আমাদের তদন্ত প্রায় শেষ পর্যায়ে। আশা করছি আমরা পরবর্তী ধার্য তারিখে রিপোর্টটা দাখিল করতে পারব। এদিকে কল্যাণপুরের জাহাজবাড়িতে জঙ্গি সাজিয়ে 9 জনকে হত্যার ঘটনায় সাবেক আইজিপি AKM শহীদুল হক, সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া সহ 3 পুলিশ কর্মকর্তাকে 1 দিন করে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত। গ্রেপ্তারকৃত আসামি AKM শহীদুল হক সাবেক আইজিপি, মোহাম্মদ আসাদুজ্জামান মিয়া সাবেক ডিএমপি কমিশনার এবং জসিমউদ্দিন সাবেক ডিসি মিরপুর, এদেরকে আমরা ইন্টারোগেশনের জন্য আবেদন করেছিলাম। অনারেবল ট্রাইব্যুনাল আমাদের আবেদন মঞ্জুর করেছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে 23টি মামলা হয়েছে। 3টি মামলার খসড়া প্রতিবেদন চূড়ান্ত পর্যায়ে বলেও জানায় প্রসিকিউশন। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ সন্ধ্যা। প্রবাসীদের ভোট দেওয়ার ক্ষেত্রে 3টি পদ্ধতি নিয়ে কাজ করছে নির্বাচন কমিশন। অংশীজনদের সঙ্গে আলোচনা করে এর মধ্য থেকে এক বা একাধিক পদ্ধতি বেছে নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। বুধবার সকালে নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এছাড়াও আরও বলেন, পোস্টাল, প্রক্সি এবং অনলাইন এই 3টি পদ্ধতি নিয়ে কাজ করছে ইসি। তবে যে কোনো পদ্ধতিতেই হোক না কেন, এবারের জাতীয় নির্বাচনে প্রবাসীদের বড় পরিসরে ভোটের আওতায় আনা হবে। এজন্য প্রবাসীদের রেজিস্ট্রেশন করতে হবে বলে জানান ইসি সানাউল্লাহ।
আপনারা চিন্তা করতে পারবেন না কি পরিমাণ গবেষণা কর্ম তারা করেছেন। বিভিন্ন ইউনিভার্সিটি স্টুডেন্টদের সাথে বসেছেন, রাত জেগে কাজ করেছেন, তারপরে তারা তাদের উপাত্ত নিয়ে আসছেন। এত কিছু তো আমাদের শুধু ইলেকশন কমিশনের পক্ষে আনা সম্ভব ছিল না। গবেষণা প্রতিষ্ঠান যারা আছে, ইলেকশন নিয়ে যারা কাজ করে, ইউএনডিপি আমাদেরকে একটা কেস স্টাডি প্রেজেন্ট করেছে। এই জন্য আমরা কোনো একটা দিকে, হ্যাঁ আমাদের প্রেফারেন্স হচ্ছে, আমরা আবারও বলি কন্ডিশনটা হচ্ছে আমরা যদি অনেক ভোটারকে আনতে চাই, অ্যাপারেন্টলি ইলেকশন কমিশনের কাছে মনে হচ্ছে যে প্রক্সি ভোটটাই সম্ভবত আমাদের সামনে, যদি 13তম জাতীয় সংসদ নির্বাচনে আমরা আনতে চাই, এটাই হচ্ছে পসিবলি নাম্বার 1 অপশন। নববর্ষের চারুকলা শোভাযাত্রায় বাঙালি সহ 28টি জনগোষ্ঠী অংশ নেবে। থাকছে ফিলিস্তিনিদের জন্য বিশেষ উপস্থাপনা। 1432 বাংলা নববর্ষকে সারা দেশে ছড়িয়ে দিতে সব জেলায় অর্থ বরাদ্দ বাড়ানো হয়েছে বলে জানান সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী। একই সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলো নিজস্ব সংস্কৃতিতে উদযাপন করবে চৈত্র সংক্রান্তি বলে জানান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। আরও জানাচ্ছেন হাসান আল মাহমুদ। যে কোনো বছরের তুলনায় এবার ভিন্ন আঙ্গিকে 1432 নববর্ষকে বরণে বাড়তি প্রস্তুতি নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট। এবার পুরো আয়োজনকে ভিন্ন মাত্রায় নিয়ে পাহাড়ি বাঙালি সহ বিভিন্ন জাতিগোষ্ঠীর সম্মিলন ঘটাতে উদ্যোগ নিয়েছে সংস্কৃতি মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়। পহেলা বৈশাখ উদযাপনের সার্বিক প্রস্তুতি সম্পর্কে জানাতে বুধবার যৌথ সংবাদ সম্মেলনের আয়োজন করে মন্ত্রণালয় দুটি। অনুষ্ঠানে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী বলেন, এবার কেন্দ্রীয় শোভাযাত্রা আরও বেশি বর্ণিল ও প্রাণবন্ত করতে বাঙালি সহ 28টি জনগোষ্ঠীর আলাদা উপস্থাপনা থাকবে। এছাড়া চৈত্র সংক্রান্তি উপলক্ষে ঢাকা শহরে শিল্পকলা একাডেমির আয়োজনে একটা কনসার্ট হচ্ছে সোরার উদ্যানে। এনি পার্ক মানে রিদম প্লেয়ার তারা প্রত্যেকে যেন তাদের সঙ্গে যোগ দেয় এবং তারা আহ্বান জানিয়েছে আপনারা একটা প্যালেস্টাইনের ফ্ল্যাগ নিয়ে আসবেন এবং রক মিউজিশিয়ানরা একটা গান গাবে। আপনারা জানেন সেই গানটা ফ্রম দ্য রিভার টু সি প্যালেস্টাইন উইল বি ফ্রি। সোহরাওয়ার্দী উদ্যান ও মানিক মে এভিনিউয়ে আলাদা কনসার্টে ছায়ানট সুরের ধারার সঙ্গে যোগ দেবেন বিভিন্ন ব্যান্ডের শিল্পীরা। নববর্ষের দিনের একটা বড় আয়োজন আমরা জানি শোভাযাত্রা। সেই শোভাযাত্রা এবার বাঙালি বাদে 27টা জনগোষ্ঠী অংশগ্রহণ করছে। চাকমা, মারমা, ত্রিপুরা, তঞ্চঙ্গা, লুসাই, পাংখোয়া, বম, রো, চাক, খিয়াং, এরকম 27টা জনগোষ্ঠী এবং তারা প্রত্যেকেই তার নিজের সংস্কৃতি নিয়ে, নিজের পোশাকে, নিজের বাদ্যযন্ত্র, আবার কেউ আধুনিক বাদ্যযন্ত্র নিয়ে আসবে। এবার চাকমা, মারমা সহ নৃতাত্ত্বিক জাতিগোষ্ঠীদের চৈত্র সংক্রান্তি সরকারিভাবে উদযাপন হবে বলে জানান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। 10, 11, 12 তারিখে আমাদের হবে ফুল বিজু হবে, আর 14 তারিখে হবে আসল বিজুটা, যেটাকে আমরা মূল বিজু বলি। আর এরপরে নববর্ষ যেন আমাদের সবার ভালোভাবে আছে সেভাবেও প্রস্তুতি চলতেছে বিভিন্নভাবে। আমাদের কাস্টমারির যে হ্যাটম্যান, কারবারি, ইভেন আমাদের রাজা মহোদয়রা, তিন রাজা মহোদয়রাও এই লাইনে সবাইকে উদ্বুদ্ধ করতেছে যে আমরা লেট আস এনজয় টুগেদার। দীর্ঘদিনের বিভাজনের বাইরে একতার বাংলাদেশের প্রতিচ্ছবি তুলে ধরা হবে বলে জানান উপদেষ্টা। সাম্প্রদায়িক উচ্ছলতা থেকে আমরা যেন সবার ভাই ভাইয়ের মতো আমরা একসাথে চলাফেরা করতে পারি, এটা আমাদের মূল মন্ত্র। এবং হাসান আল মাহমুদ, দেশ টিভি, ঢাকা। আগামীকাল শুরু হচ্ছে এসএসসি ও সমমান পরীক্ষা। সারা দেশে একযোগে 11টি শিক্ষা বোর্ডে অংশ নেবে 19,28,000 পরীক্ষার্থী। এর মধ্যে কেন্দ্রে কেন্দ্রে সম্পন্ন হয়েছে সব প্রস্তুতি। কেন্দ্রে নেওয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থাও। প্রশ্ন ফাঁস ঠেকাতে এবার জিরো টলারেন্সে থাকছেন নিয়ন্ত্রকরা। সহকর্মীদের পাঠানো তথ্যছবিতে আরও জানাচ্ছে নুসরাত শোভা। বৃহস্পতিবার থেকে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা। অন্তর্বর্তী সরকারের অধীনে প্রথম পাবলিক পরীক্ষাও এটি। এতে অংশ নেবে 11টি শিক্ষা বোর্ডের 19,28,000 পরীক্ষার্থী। সারা দেশে অনেকটাই প্রস্তুত 3,715টি কেন্দ্র। বসানো হয়েছে সিট প্ল্যান। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে এবার এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন 1,40,927 জন শিক্ষার্থী। গতবারের চেয়ে এবার পরীক্ষার্থী কমেছে 4,663 জন।
বুধবার চট্টগ্রামের কেন্দ্রগুলোতে দেখা যায় শেষ সময়ের প্রস্তুতি। পরিষ্কার পরিচ্ছন্নতা থেকে শুরু করে নিরাপত্তা ও ওএমআর শিট তৈরিতে ব্যস্ত শিক্ষকরা। তারা বলছেন প্রশ্ন ফাঁসে এবার জিরো টলারেন্স। প্রশ্ন ফাঁস হওয়ার কোনো সম্ভাবনা আল্লাহর রহমতে এবছর নাই এবং ইনশাল্লাহ হবেও না। সামনে যে পরীক্ষাগুলো হবে ইনশাল্লাহ হবে না। আগে তো স্টুডেন্টরা দেখতাম যে পরীক্ষার হলে ঢুকার আগে ওরা বাইরে গিয়ে বসে বসে মোবাইলের মধ্যে ওরা প্রশ্ন দেখে আসতো, কিন্তু এই বছর ইনশাল্লাহ এই ধরনের কোনো সম্ভাবনাও থাকবে না। কুমিল্লা বোর্ডে এবার এসএসসিতে অংশ নিচ্ছে 1,69,680 জন। গত বছরের চেয়ে এ বোর্ডে এবার বেড়েছে পরীক্ষার্থীর সংখ্যা। নকল মুক্ত পরিবেশে পরীক্ষা নেয়ার সব প্রস্তুতি সম্পন্ন করেছেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক। চলতি বছর রাজশাহী শিক্ষা বোর্ডের 269টি কেন্দ্রে অংশ নিচ্ছে 1,81,904 জন এসএসসি পরীক্ষার্থী। তবে গেলবারের চেয়ে পরীক্ষার্থী কমেছে প্রায় 19,000। করোনার বছর থেকেই 20 সাল থেকেই আমাদের এখানে পরীক্ষার্থী একসময় কিছুটা কম বিষয়ের পরীক্ষা দিয়ে পাশ করেছে, অথবা আমাদের রাজশাহী বোর্ডের ফলাফল তুলনামূলক ভালো হয়েছে বিগত কয়েক বছরে। সেই কারণে অনিয়মিত পরীক্ষার্থীর সংখ্যা কমে গেছে। আমাদের প্রস্তুতি সম্পন্ন, ইনশাআল্লাহ আগামীকাল একটা সুন্দর পরীক্ষা অনুষ্ঠিত হবে। এদিকে যশোর বোর্ডে এবার 299টি কেন্দ্রে নেওয়া হবে এসএসসি পরীক্ষা। নিরাপত্তায় এসব কেন্দ্রে এরই মধ্যে মোতায়েন করা হয়েছে পুলিশ ও আনসার। 200 গজের মধ্যে লাল পতাকা সহ পরীক্ষার সময় কেন্দ্রের আশেপাশে জারি থাকবে 144 ধারা। এছাড়াও সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বরিশাল, সিলেট, দিনাজপুর, ময়মনসিংহ সহ কারিগরি ও মাদ্রাসা বোর্ডের কেন্দ্রগুলোতেও। নুসরাত শোভা, নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ সন্ধ্যা। বাংলাদেশকে দেয়া ট্রান্সশিপমেন্ট সংক্রান্ত সুবিধা বাতিল করেছে নয়াদিল্লি। 2020 সালে দেয়া সুবিধাটি বন্ধ হয়ে যাওয়ায় ভারতের বন্দর ব্যবহার করে নেপাল, ভুটান, মিয়ানমারের মতো তৃতীয় দেশে পণ্য রফতানি করতে পারবে না বাংলাদেশ। মঙ্গলবার ঢাকার সঙ্গে আলোচনা ছাড়ে 2020 সালের 29 জুন দেয়া ট্রান্সশিপমেন্ট সংক্রান্ত সব আদেশ বাতিল করে নয়াদিল্লি। তবে যেসব পণ্য বোঝাই যানবাহন ইতিমধ্যেই ভারতের ভূখণ্ডে রয়েছে সেগুলো আগের নিয়মে ভারতের ভূখণ্ড ত্যাগ করতে পারবে বলে জানায় ভারতের সেন্ট্রাল বোর্ড অফ ইনডাইরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমস। এদিকে ভারতীয় থিঙ্ক ট্যাঙ্ক প্রতিষ্ঠান গ্লোবাল ট্রেড রিসার্চ ইনিশিয়েটিভ GTRI এর প্রতিষ্ঠাতা অজয় শ্রীবাস্তব বলেন, সুবিধাটি বাতিল করায় বাংলাদেশি রফতানিকারকরা লজিস্টিক বিলম্ব, উচ্চ ব্যয় এবং অনিশ্চয়তার মধ্যে পড়বে। আন্তর্জাতিক প্রসঙ্গ। এবার মার্কিন পণ্যে পাল্টা 84% শুল্ক আরোপ করল চীন। এর আগে চীনের নির্দিষ্ট পণ্যে ট্রাম্প 104% শুল্ক আরোপের জবাবে হুঙ্কার দেয় দেশটি। পাল্টাপাল্টি উচ্চ শুল্কে টালমাটাল বিশ্ব অর্থনীতি। শেয়ার বাজারেও আবারও ধস নেমেছে। উদ্বেগ জানিয়ে ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রো বলেন, এমন বিশৃঙ্খলা কেউ চায়নি। আরবিদ আফসারের রিপোর্ট। চলমান বিশ্ব বাণিজ্য যুদ্ধের আগুনে এবার নতুন করে ঘি ঢালল দুই পরাশক্তি, যুক্তরাষ্ট্র এবং চীন। 2 এপ্রিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটির উপর 34% শুল্ক ঘোষণার পর পাল্টা জবাব হিসেবে আমেরিকার উপর 34% শুল্ক ঘোষণা করে বেইজিং। চীনের এমন পদক্ষেপে ক্ষিপ্ত হয়ে মার্কিন প্রশাসন ফের চীনা পণ্যের শুল্ক বাড়িয়ে 104% করে। মঙ্গলবার হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বিষয়টি নিশ্চিত করে বলেন, শি জিনপিংকে আলোচনার টেবিলে বসতেই হবে। এ প্রসঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে আমার কথা হয়েছে। তিনি আমাকে জানিয়েছেন শুল্ক ইস্যুতে শি জিনপিং সরকারকে আলোচনার টেবিলে বসতেই হবে। চলমান পরিস্থিতিতে দুদেশের মধ্যে একটা চুক্তি চান ট্রাম্প। আমাদের দৃষ্টিতে পাল্টা শুল্ক আরোপ করাটা ছিল চীনের মস্ত বড় ভুল পদক্ষেপ। এজন্য আমাদেরও উপায় ছিল না। বুধবার থেকে চীনকে তার নির্দিষ্ট কিছু পণ্যে 104% শুল্ক দিতে হবে। তিনি আরো বলেন, 2 তারিখে ট্রাম্পের পাল্টা শুল্ক নীতি ঘোষণার কারণে 50 থেকে 70টি দেশ ট্রাম্পের সঙ্গে আলোচনার টেবিলে বসতে চেয়েছে। এমন পরিস্থিতিতে মার্কিনীদের উপর থেকে পাল্টা শুল্কের বোঝা তুলে নেওয়ার সময় বেঁধে দিয়েছে হোয়াইট হাউস। তবে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি বলছে, যুক্তরাষ্ট্রের উপর থেকে পাল্টা শুল্ক উঠাবে না বেইজিং।
এদিকে শুল্কের কাদা ছুড়োছুড়ি দেখে রীতিমতো ক্লান্ত হয়ে পড়েছেন ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো। বলেন এমন বিশৃঙ্খলা কেউ চায়নি। এদিকে চীনের উপর 104% শুল্ক কার্যকরের বিষয়টি নিশ্চিত করার পর যুক্তরাষ্ট্রের পুঁজিবাজারে আবারও দরপতন শুরু হয়েছে বলে জানায় বিশ্ব গণমাধ্যম। সূচক পড়ে গেছে অধিকাংশ শেয়ারের, যার তালিকায় রয়েছে টেসলা, এনভিডিয়া ও অ্যামাজনের মতো প্রতিষ্ঠান। আরবেদ আফসার, নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ সন্ধ্যা।